তিথির আজ মেহেদি ও সঙ্গীত দুটো একসাথেই হবে। অপরদিকে ঈশানেরও সঙ্গীত মেহেদি যার যার বাড়িতে হবে। গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কিছু প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা মিলে মেহেদির অনুষ্ঠানটা আয়োজন করা। পুরো করিম ভিলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জমকালো আয়োজনে চারপাশে মুখরিত হয়ে আছে। রাজকীয় বাড়ির রূপ যেন আর্টিফিশিয়াল চেরি ব্লসম ফুলের স্তূপে পড়ে গেছে। তিথির পছন্দ অনুযায়ী সম্পূর্ণ ডেকোরেশন করেছে জান। ইনায়া হাতে মেহেদি ডালা নিয়ে মেহেদির স্টেজে যাচ্ছে। একটু পরেই সমস্ত নিয়মকানুন অনুযায়ী অনুষ্ঠান শুরু করা হবে। সাথে জানের এক খালাতো বোন পিহু, মিনারা বেগমের আপন বলতে এক ভাই আর বোন আছে। তাদের সামনে ইনায়াকে জানের ফুফাতো বোন হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। সবাই নিধিকে নিয়ে কোনো কিছুই বলেনি, সবটা তাদের জানা। ইনায়া স্টেজে ডালাটা রেখে পিছনে ফিরতেই জানের দিকে চোখ গেল। সে ম্যানেজমেন্টের লোকেদের সাথে কথা বলছে। ইনা অবাক হলো জানকে দেখে। আজকের দিনেও এই লোক কালো পাঞ্জাবি পরে ঘুরছে। আজকের ড্রেস কোড সবুজের মধ্যে রাখা হয়েছে, সবাই কালার মিল রেখে ড্রেস পরেছে। কিন্তু এই লোক ইনা পিউকে সবটা বুঝিয়ে দিয়ে জানের দিকে যায়। জান লোকটাকে বিদায় দিয়ে পিছনে ফিরতেই ইনাকে দেখল। ইনার পরনে সবুজ সালোয়ার কোড। জান হাসল। কি অপরূপ সাজে সেজেছ তুমি অপরূপা। ফ্ল্যাট করা বাদ দেন। জানের হাসি আরও চওড়া হলো। ইনায়ের মুখে হালকা রাগের আভাস। ঝলমলে আলোর উজ্জ্বল পরিবেশে জানের হাসি তার কাছে বিরক্ত ঠেকল। সে গম্ভীর গলায় শুধালো, আপনি কি শোক পালন করছেন? আজকের দিনেও কালো পড়তে হবে কেন? কেন? কোথাও লেখা আছে বোনের বিয়েতে কালো পড়তে নেই? ইনফ্যাক্ট সবার উচিত বিয়েতে আমার মতো কালো পরে শোক পালন করা। জানের কথায় ইনায়ার রাগল বেশ। এটা কোনো কথা? ইনায়া শান্ত অথচ গম্ভীর গলায় বলে ওঠে, বিয়ের দিনও যেন এসব না দেখি। অসহ্য সন্ত্রাসী একটা। জান কোনো উত্তর দিল না। যার মানে সে কালোই পড়বে। ইনায়া আর কিছু বলল না। এই লোকের সাথে কথা বলাটাই বেকার। সে পিছু ফিরে যেতে নিল। জান মুচকি হাসি দিয়ে বলে উঠল, তুমি আমি একই সুতোয় বাঁধা। ডোর টানলে এক তো হবই হরিণী। তোমার জীবনটা এই সন্ত্রাসীতেই বাঁধা। সহ্য না করে যাবে কোথায়? ইনা জবাব না দিয়ে চলে গেল। হন্তদন্ত পায়ে ছুটে বাড়িতে ঢুকে তিথির কাছে গেল। জান ইনার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সামনে তাদের দিনগুলো হয়তো ভালো যাবে। আচমকা জানের ফোন বেজে ওঠায়। জান শোরগোল থেকে দূরে গিয়ে দাঁড়ায়। ফোন বের করলেই দেখতে পায় জলজল করছে ফাহাদের নাম। জান রিসিভ করে জিজ্ঞেস করে, ওদিকের কি খবর? খুবই ইন্টারেস্টিং ভাই। তুই ভাবতেও পারবি না এই মেয়ে কত বড় ড্রামাবাজ। মানে? জান ভুরুকুটি কুঞ্চিত করল। ফাহাদ অপর পাশ থেকে হেসে উঠল। তার মায়ের কাছ থেকে আমাদের কথা শুনে খুঁজে খুঁজে আমাদের শত্রুর সাথে ভাব মিলিয়েছে। তুই তো জানিস খলিল কেমন। এই মেয়ের ফাঁদে পড়ে সব দিয়ে বসে আছে। খলিলের জোরেই বাংলাদেশে এসে এমন দাপট দেখিয়েছিল। গতকাল জামিনে ছাড়া পেয়েছে অদিতি। এই থানা পাল্টিয়েও কোনো লাভ হলো না। তোর প্রতি অনেক ক্ষোভ মেটার। এখন তার একটাই লক্ষ্য, সেটা হয়তো তুই। এখন কোথায় পালিয়ে আছে জানা নেই। ফোর্স দিয়ে খোঁজার চেষ্টায় আছি। তোকে সামনে পেলে কে জানে মেরে দেয়। জান গা দুলি হেসে ওঠে। কানে ফোন রেখেই সিগারেট ধরায় সে। দু একটা টান দিয়ে ফিসফিসে বলে ওঠে, আমি মানুষটা এমনিতেই ভালো। কেউ যদি দুষ্টু বুদ্ধি দিয়ে আমাকে কাবু করতে আসে তাহলে তার বুদ্ধি দিয়ে তাকে কাবু করব আমি, হোক খারাপ বা ভালো। প্রথম এই রাস্তা তার দেখানোই। অদিতির বেলায়ও তাই ঘটেছে। আমার প্রাণভোমরায় হাত দিতে চেয়েছিল সে। জানের হুঙ্কার মেশানো কথায় ফাহাদ আর কিছু বলে না। সে নিশ্চুপ রয়। খলিলের লোকেদের সাথে বেশ ভালো ঝামেলায় পড়েছে ফাহাদরা। সামনে বুঝে শুনে স্টেপ নিতে হবে তাদের। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এগোতে হবে তাদের। মাত্র আর 3 মাস। জান আচমকা জিজ্ঞেস করে, কিন্তু অদিতি খলিলের সন্ধান কি করে পেল? ফাহাদ চুপ রয়। উত্তর মিলে না কারো কাছে। এই মেয়েকে হালকাভাবে ছাড়লে হবে না। নিধি তিথির রুমে বসে আছে। তিথির সাজে প্রায় শেষ। নিধির মুখটা অত্যন্ত গোমরা হয়ে আছে। সে আজকে বাড়ি যেতে চেয়েছিল। তাদের বাড়িতেও সে একটাই মেয়ে, কিন্তু মেয়র সাহেবের নিষেধ, কেউ অবজ্ঞা করতে পারছে না। ফাহাদ আজ 4 দিন হলো 2 দিনের নাম করে শহরের বাইরে গেছে।
ওখানে থেকে নিধির ওপর খবরদারি করে যাচ্ছে। তিথি সাজ শেষ করে নিধির পানে তাকালো। সে বিষণ্ণ মনে বসে আছে। তিথি শান্ত গলায় জিজ্ঞেস করে উঠল, ভাইয়া কখন আসবে নিধি ভাবি? নিধির ধ্যান ভেঙে তিথির দিকে তাকালো। অসম্ভব সুন্দর লাগছে তিথিকে। নিধি মলিন কণ্ঠে জবাব দেয়, আমি কি করে জানবো? তাকে আমি কল দেইনি, আর দেওয়ার প্রয়োজন মনেও করছি না। তিথি দীর্ঘশ্বাস ফেলল। নিধির কাছে গিয়ে বোঝানোর স্বরে বলে উঠল, সব মেনে নাও, দেখবে তুমি অনেক খুশি থাকবে সব সময়। আর তোমার বাড়ি যাওয়া নিয়ে মন খারাপ তো? আমি কালকে বাবাকে বলবো তোমায় বাড়িতে দিয়ে আসতে। নিধি চমকালো, হাসি দিয়ে জিজ্ঞেস করে, সত্যি? তোমাকেও কথা দিতে হবে, বিয়ের দিন ভেন্যু থেকে সোজা বাড়িতে চলে আসবে। ভেবে দেখব। নিধি চওড়া একটা হাসি দিয়ে বলে ওঠে কথাটা। হঠাৎ ইনার আগমনে নিধি আর তিথি কথা বন্ধ করে। ইনা তিথিকে ধরে মিষ্টি স্বরে বলে ওঠে, তোমাকে খুব সুন্দর লাগছে তিথি। তিথি খুশি হলো বেশ। ইনার হাত ধরে উঠে দাঁড়ায় সে। তিনজনই অগ্রসর হয় মেহেদির অনুষ্ঠানে। বিয়ের আমেজপূর্ণ বাড়ি করিম ভিলা হলেও তার দ্বার প্রান্তে নেই বিশাল বড় বাড়ি মির্জা বাড়ি। আয়োজনে কোনো ত্রুটি নেই বাড়িতে। সব কিছু মনের মতো করেছে নাহিদ মির্জা। আত্মীয় স্বজনেরা নিজ নিজ আনন্দে মেতে থাকলেও কোনো আমেজ নেই তাতে। তারপরও বাড়ির সবাই যথেষ্ট চেষ্টা করছে অনুষ্ঠানটা কমপ্লিট করতে। নিপা ও নওয়াজ মির্জা মেহমান আপ্যায়নে ব্যস্ত, নাহিদ মির্জাও তাই। আয়েশা মির্জা ব্যস্ত আছেন ঈশানের সাথে খুনসুটিতে। বাড়ির বিশাল বড় জমকালো লাউঞ্জ এরিয়ার পাশে ছোট দুইটা টেবিল রাখা, একটাতে কিছু ফুলের স্তূপ আর অন্যটিতে ভ্যাতকার গ্লাস। তার পাশের চেয়ারে নাভান বসে আছে। মেরুন রঙের পাঞ্জাবিতে দারুণ সুদর্শন পুরুষ ঠেকল সে। হাতের গ্লাস থেকে মাঝে মধ্যে অল্প করে সিপ নিয়ে সামনে উদয়মান থালার মতো চাঁদের পানে দৃষ্টি নিক্ষেপ করে সে। আজ আকাশের চাঁদের পাশে জ্বলজ্বল করছে অগণিত তারা, যাদের দৃষ্টি যেন নাভানের পানেই। নাভান হাসল, চমৎকার দেখালো সেটা, কিন্তু ভেতরের দহন বাইরে বের হলো না। ভেতরের সাথে নাটকীয় খেলায় যেন জিতে রইল নাভান। এ দহন দেখাবার মতো নয়, তাকে জিততে দেওয়া বড়ই মানা। নিশতি এই রাতটা কষ্টের সমাহার যেন। পেছনে কারো আভাস পেয়ে নাভান নড়ে উঠল। হাতের গ্লাসটা টেবিলে রেখে পিছন ফিরে তাকায়। সোহানা মির্জা দাঁড়িয়ে আছেন, মলিন মুখ কিছুটা। নাভান হাসল, ইশারা করলো পাশের চেয়ারটাতে বসতে। সোহানা বসলো ছেলের পাশে। কিছুক্ষণ কাটলো এমনিতেই। ইনার কাছে গিয়েছিলে? নাভানের আচমকা প্রশ্নে তার দিকে লক্ষ্য করে সোহানা। নাভানের দৃষ্টি তার দিকেই। সোহানা ঘাবড়ে গিয়েও নিজেকে সামলালেন। হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় ছেলের দিকে। নাভান গম্ভীর কণ্ঠ স্থাপন করে, কেন গিয়েছিলে? সোহানা মির্জা থমকালেন। নাভানের মুখে চাপা রাগ। তিনি বোঝানোর জন্য বললেন, আমি তোমার কথা চিন্তা সোহানা মির্জার কণ্ঠ রুখে গেল নাভানের হঠাৎ হাসিতে। মায়ের পানে তাকিয়ে জোরে হেসে বলে ওঠে, কেন মা? তুমি তো জানো তাকে পাওয়ার যোগ্যতা আমি হারিয়েছি। কিন্তু নাভান, তাকে পাওয়া আর চাওয়ার অধিকার আমার নেই। আমি সেটা দেখাতে পারি না, কারণ আমি পাপী। সোহানা মির্জা কিছু বলার মতো খুঁজে পেলেন না। নিজের ছেলের জন্য তিনি বিষয়টা চেপে রাখতে চেয়েছিলেন কি, কিন্তু ইনার সাথে কথা বলে তিনি যে ধ্যান ফিরে পেয়েছেন আবার, তাই ভুলটা বুঝতে পেরেছেন। আবারও নিস্তব্ধতার মোড়া হয়ে যায় সময়টা। কেউ কোনো কথা বললেন না। নাভানের মলিন মুখের দিকে তাকিয়ে সোহানার একটাই মিনতি, ছেলে যেন ঠিক থাকে, মানসিকভাবে যেন ভেঙে না যায়। নাভান চারটার দিকে তাকিয়ে হাসল, ম্লান হাসি সেটা। ভাঙা গলায় বলে উঠল, তার আর আমার গল্পের শেষ সমাপ্তি। সোহানা মির্জা অবাক হলেন, গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি সিগনেচার করেছিলে? কাগজ জমা দিলে কখন? চাঁদ থেকে চোখ সরালো না নাভান। মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, যখন বুঝলাম সে আর আমার হবে না। পুরো চেরি ব্লসমের সাম্রাজ্য যেন এই বিয়ের ভেন্যু। সাদা হালকা কৃত্রিম ফুলগুলো নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমেজ পূর্ণ পরিবেশ চারিদিকে। শহরের নাম করা ইভেন্ট ম্যানেজমেন্ট এটা। মেহমানদের বসার আসন থেকে বিয়ের পুরো স্টেজ চেরি ব্লসমের পরিপূর্ণ। সকাল থেকেই ফাহাদ আর জানের ওপর প্রচুর চাপ যাচ্ছে। মিজানুল করিম এ যাত্রায় নিজের মনের মতো মেহমান আপ্যায়নে ব্যস্ত রইলেন। ফাহাদ আজ ভোরে বাড়িতে ফিরেছে। তিথির রাগ ভাঙাতে সঙ্গে নিয়ে এসেছিল অনেক রকম গিফট। বোনের রাগ ভাঙিয়ে উঠতে আবার ধমকে উঠেছিল ফাহাদ।
কারণসমূহ নিধিকে কেন মির্জা বাড়ি থেকে যেতে দিয়েছে তিথি। সেদিন অনুষ্ঠান শেষে ঈশান এসে নিধিকে নিয়ে গেছিল, যা ফাহাদকে জানেনি কেউই। এই নিয়ে কিছুক্ষণ রাগারাগি করে শান্ত হয়েছিল ফাহাদ। এর মধ্যেই অনেকবার ফাহাদ নিধিকে কল করলেও ফোন রিসিভ করে না নিধি। রাগের মাত্রা ছাড়িয়েছে তার, তবুও চুপচাপ করে আছে ফাহাদ। জান আজকেও কালো শেরওয়ানি কোট পরে দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছে। ইনার কথার দ্বার প্রান্তে নেই সে। খাবারের মেনুগুলো আবার একবার পরখ করে জান ছুটল তিথিদের মেকআপ রুমে। বরযাত্রা এলো বলে, কিন্তু এদের আসার কোনো নামগন্ধ নেই। জান তাড়াহুড়ো করে দোতলার কর্নার রুমে নক করে। কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে আসে ইনায়া। জানের চোখ যেন স্নিগ্ধ হলো। হিমালয়ের শীতল দমকা হাওয়া বয়ে গেল তার শরীর জুড়ে। জান কাঁপছে কি? হয়তো অত্যাধিক গরমে এই শীতল হাওয়া জরুরি ছিল তার। স্নিগ্ধ ততটাই প্রশান্তিময় বর্তমান সময়টা ঠেকল তার কাছে। অযাচিতভাবে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আমার স্নিগ্ধ হরিণী। থমকে গেল হৃদয় যেন। চারপাশ পরিণত হয়ে গেছে অবাধ্য মিউটে। মনে বেজে যায় অবাক করা মুগ্ধতায়। তার পাগল দৃষ্টি হৃদয় এফোর ওফোর করার ক্ষমতা রাখে নিমিষেই। আর আপনারা একটা পাগল। জানের হৃদয় নিংড়ানো মুগ্ধতা কাটে ইনায়ার রুক্ষ মরুভূমি ন্যায় তপ্ত মুখ আর কণ্ঠ শুনে। ল্যাভেন্ডার কালারের সুন্দর লেহেঙ্গা পরনে ইনায়ার। যতটা স্নিগ্ধ ততটাই মায়াবী লাগছে তাকে। এই রূপে যে কোনো পুরুষ কুপকাত হবে নিশ্চিত। কিন্তু এ যাবত জান আর দমল না। কণ্ঠে যথাযথ গম্ভীরতা টেনে জিজ্ঞেস করে, কি বললে? পাগল বলেছি। আপনি, আপনার বোন, সব পাগল, বুঝলেন? ইনা বিরক্ত কণ্ঠস্বরে তেজ নিয়ে বলে উঠল কথাখানি। জান তার যথাযথ কারণ খুঁজে পেল না। আবার গম্ভীর মুখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ইনার তপ্ত মুখের দিকে। ইনা গলা নামিয়ে বলে ওঠে, ভাই বিয়ের সব ফাংশনে কালো পরে ঘুরছে, আর বোন নিজের বিয়ের দিন কালো ভূতনি সেজে বসে আছে। এটা নাকি তার স্বপ্ন ছিল, সে আর তার স্বামী বিয়ের দিন ভূত আর ভূতনি সাজবে। আশ্চর্য। জান এবার বুঝলো ইনার রাগের কারণ। কিছুটা স্মিত হেসে তাকালো তার হরিণীর দিকে। মৃদুস্বরে জিজ্ঞেস করে উঠল, তোমার কালো এতটা অপছন্দ কেন হরিণী? আমি তো কালোতেই তৈরি। ইনা বিদ্রুপ করে হেসে উঠল। কাজল কালো জোড়া চোখ দুটিও হাসল কষ্ট নিয়ে। তারপর বিড়বিড়ে বলে ওঠে, যার জীবনের আস্তরণ দুঃখের কালো রঙে রাঙানো, তার কালো রং কি করে সহ্য হবে বলুন? হবে। সেই সময় অতি সন্নিকটে। তুমি দেখে নিও, আমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন তোমার সব অশুভ কালোকে শুভ ভালো মনে হবে। ইনায়া আর প্রত্যুত্তর করল না। টলমলে চোখ জোড়া অশান্তের ন্যায় দিক বিদিক শূন্য হয়ে যেন ঘুরল, যার স্থান সে নিজেই খুঁজতে অক্ষম। অনেকক্ষণ পরে জান সে অশান্ত চোখের মালিককে এড়িয়ে যেতে যেতে বলে উঠল, শীঘ্রই চলে এসো, সময় খুব সন্নিকট। যদি এ সময় আর না আসে তবে ভেবো আমি আর নেই। ইনা চমকালো। সমুদ্র উত্তাল জলোচ্ছ্বাসের ন্যায় তার ভেতরটা হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মুখের অভিব্যক্তি নর্মাল। ভেতরের উচ্ছ্বসিত দহনটা বুঝতে দিল না সামনের নেতাকে। নিজেকে দমিয়ে শুনল আবারও তার কিছু কথা। আমি বেঁচে থাকতে তোমার আমার ভিতরের দুঃখের দর ঢুকতে দেব না, কারণ আমি তোমাতে পাগল হরিণী, ভীষণভাবে পাগল। একভাবে ফুলে সজ্জিত সারিবদ্ধভাবে এগিয়ে চলছে বরযাত্রীর গাড়িগুলো, যেন পিপিলিকার দল সারিবদ্ধভাবে যাচ্ছে। আর মাত্র কয়েক মিনিট বিয়ের ভেন্যুতে পৌঁছাতে। প্রথম গাড়িতে বর বেশে ঈশান। তার স্বপ্ন পূরণে আর মাত্র কিছুক্ষণ। খুব হাসি মুখে বাপাসে দাদির দিকে তাকাতেই মুখ ভোতা হয়ে গেল ঈশানের। আয়েশা মির্জা চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছেন তার দিকে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। তিথির পাগলামি মানতে গিয়ে আরও কত সমস্যা যে হবে তার গিন্নির সাথে তার কোনো হদিশ নেই। সবে তো মাত্র শুরু। কালো পাঞ্জাবি পরায় বাঁধা সেধেছিলেন আয়েশা মির্জা। এমন শুভ দিনে নাকি কালো, তিনি তো তিথিকে এই নিয়ে কথা শোনাবেন নিশ্চিত। নিধি ঈশানের ডান পাশে বসা, সামনে নাভান। তারা আয়েশা মির্জার এমন ফেস বেশ এনজয় করছে। দুষ্টুমি হাসি ঠাট্টা সব মিলিয়ে শেষে সবাই বিয়ের ভেন্যুতে পৌঁছালো। বর এসেছে কথায় মুখরিত হলো চারপাশ। জানের কাজিন মহল গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে। নিধি আয়েশা মির্জাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা মিজানুল করিমের সাথে কথায় ব্যস্ত।
স্টেজে তিথি বসা, পাশে ইনায়া আর মিনারা বেগম। কালো লেহেঙ্গা আর গা ভর্তি ভারী স্বর্ণের জুয়েলারি, ব্রাইডাল মেকআপে খুব সুন্দর লাগছে তিথিকে। আয়েশা মির্জা নিধির সাথে স্টেজে বসে আছে। তখন কোথা থেকে ফাহাদ আসে তাদের সামনে। আয়েশা মির্জার সাথে কুশল বিনিময় করে পাশে বসা নিধির দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু নিধি তাকে পাত্তা দিল না। তা নাজ্জামাই, এমন শুকাইছ কেন? কাজের বুঝি খুব চাপ? আয়েশা মির্জা পান চিবনো বাদ দিয়ে প্রশ্ন ছুড়ে ফাহাদের দিকে। ফাহাদ কিছু বলবে তার আগে নিধি মুখ ভেঙচিয়ে বলল, তাদের আবার কি কাজ খুন খারাপি ছাড়া? আয়েশা মির্জা আর ফাহাদ দুজনেই মুখ রাঙালেন। এই মেয়ের সোজা কথা কবে আসবে জানে না ফাহাদ। তার বেলায় শুধু এমন মুখ ঝামটি। ফাহাদ ফিসে খেসে নিধিকে বলে উঠল, পারফেক্ট, একদম ঠিক আছো। কি ঠিক আছি? ভুরু কুচকে জিজ্ঞেস করে নিধি। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার পুত্রবধূ হিসেবে একদম ঠিক আছো তুমি, বুঝলে? নিধি মুখ ভেঙালো। ফাহাদ আয়েশা মির্জার পাশে বসে মিনমিন করে বলে, তা আমি যে বউয়ের অভাবে শুকনো ডাল হচ্ছি, তাকে আপনার চোখে পড়ে না দাদি শাশুড়ি মা? আয়েশা মির্জা একগাল হেসে মাথার কাপড়টা একটু টেনে নিলেন। হাতে ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলে উঠলেন, বউ নিয়ে যাবার দায়িত্ব তোমার, আমি সাথে সঙ্গ দিব আর কি। ফাহাদও হেসে সম্মতি দিল। ঈশানকে এনে তিথির পাশে বসানো হয়েছে। আয়েশা মির্জা সেদিকে গেলেন। ফাহাদ বসা থেকে উঠে নিধির এক হাত চেপে ধরে। নিধি আতকে উঠে আশেপাশে গেস্টের দিকে তাকালো। কারো কারো নজর তাদের দুজনের দিকে। নিধি চেয়েও ফাহাদকে কিছু বলতে পারল না। ফাহাদ নিধির হাত টেনে নিয়ে যায় তার সাথে। নিধিও তাল মিলিয়ে গমগমে গলায় বলে ওঠে, করছেন কি? লোকজন দেখছে তো নাকি? দেখবেই তো। মেয়র ফাহাদ আর তার বউ এখানে সবচেয়ে সুন্দর সুশীল কাপল। নিধি আর কিছু বলে না। ফাহাদ নিধিকে নিয়ে একটা রুমে ঢুকলো। বেডে বসিয়ে সে নিজে ফ্লোরে বসে নিধির কোমর জড়িয়ে কোলে মাথা রেখে বসে রইল। নিধি অবাক হলো ফাহাদের এমন কর্মকাণ্ডে। শরীরে কাঁপন সৃষ্টি হলো প্রচুর। পা জোড়া নড়বড়ে হয়ে উঠল কিছুটা। ফাহাদের তপ্ত নিঃশ্বাস জোড়া নিধির উন্মুক্ত উদরে গিয়ে ঠেকল। নিধি কিছু বলতে পারে না। কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে যেন তাকে। নিধি কাঁপা হাতে ফাহাদের কাঁধ ঝাঁকিয়ে দিল খানিকটা। সময় নিয়ে মাথা তুলে তাকালো নিধির পানে। নিধি থমকালো। ফাহাদের চোখ জোড়ায় তাকানো সাহস পেল না আর। সে যেন অতল গহ্বরে। তাকালে নিজের প্রতিবিম্ব হওয়া রূপ আর দেখা যাবে না। নিধির মুখে তাকিয়ে নিরল গলায় জিজ্ঞেস করে, কি আছে তোমার মাঝে? আমি কেন বারবার তোমার মাঝে হারিয়ে যাই? সেই 2 বছর আগের মতোই। প্রথমবার নিজেকে বুঝিয়েছি তুমি আমি দুই মেরুর। তোমাকে ভোলার জন্য কত রিলেশনে গিয়েছি, কিন্তু আমার অবুঝ মন এই তোমার কাছেই থাকতো। আমার সাথে কেন এমন করো বলতে পারবে? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? মেনে নেওয়া যায় না? সম্পর্কটাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য? কি দোষ আমার বলো না? আমি তোমার জন্য নিজেকে বদলে দেব, কথা দিচ্ছি। সম্পর্কটাকে একটা সুযোগ দাও নিধি। ফাহাদের এমন আকুতি হৃদয়ে বিঁধল যেন নিধির। রাজনীতিতে জড়িত থাকায় ফাহাদকে তার পছন্দ হতো না কোনো কালেই। তার মনে হতো রাজনৈতিক কর্মকাণ্ডে কেউই সাধু নয়। সামনে ভালো দেখালেও এদের হৃদয় কলুষিত থাকে। কজন নিজেকে ঠিক রাখতে পারে? আসলেই কেউ পারে না। ক্ষমতাসীন দলের নেতারা কেউই ভালো নয়। নিধি ফাহাদের দিকে তাকিয়ে হাসল। হয়তো আমি আপনাকে বোঝার চেষ্টা করিনি। আপনার এই পেশার কারণে রাজনৈতিক কলাকৌশল শেখানো ভয়ঙ্কর নেতাদের আমি বরাবরই ঘৃণা করে এসেছি। এরা কখনোই ভালো হতে পারে না। হয়তো সেটা আপনার মাঝেই পেয়েছি আমি। আমার সাথে যে অন্যায় হয়েছে তাদের ছায়া দিয়ে আসছে আপনাদের মতো কিছু ক্ষমতাসীন লোকেরা। আপনাদের জন্য এদের জন্ম। যেখানে টাকা ছুঁড়ে সেখানে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। যেখানে তাদের প্রতি এত ঘৃণা, সেটাই আমার সাথে ঘটেছে। আমি সেদিকে মন কি করে দিই বলেন? ফাহাদ ফিসেল হাসল। শুভ্র রাঙা পাঞ্জাবিতে পুরো শরীর দুলে উঠল। এগিয়ে এসে নিধির চিবুকে নিজের ওষ্ঠ ছোঁয়ায় ফাহাদ। নিধি খিঁচে চোখ বন্ধ করে ফেলে। ফাহাদ সরে এসে মুখ বাঁকিয়ে বলল, ব্যাস এতটুকুই? চলো বিয়ের ফাংশন কমপ্লিট করতে হবে। নিধি অবাক চোখে তাকালো। এ লোকের হলো কি? ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয়ে যায়। ফাহাদ আগের মতোই তড়িঘড়ি করে নিধিকে নিয়ে বেরিয়ে যায়। হাতে ময়ূরের পালকের কলম, যেটার পালকগুলো আপাতত ভেঙে আছে।
ইনার রাগ হলো প্রচণ্ড রাগ, টলমলে চোখের এক ফোঁটা পানি গোলাপি আভার গালে স্পর্শ করলো। নাকের ডগা হলো টুকটুকে লাল, ঠোঁট উল্টে এলো প্রায়। অসন্তুষ্ট হয়ে সামনে অতি সুদর্শন হোয়াইট ব্লেজার পরিহিত নাভানের দিকে তাকালো। নাভান ইনার এমন বাচ্চা সুলভ কান্নায় হতবাক হলো। আর কত নিজের ভিন্ন রূপে দেখাবে এই অপার সৌন্দর্যের নারী। বিয়ের কাবিননামায় বরকনে উভয় সাইন করবে এই কলমটা দিয়ে, যেটা নিধি গিফট করেছিল ঈশানকে বিয়ের 2 দিন আগে। গেস্ট রুমে ডালায় রাখা ছিল সেটা। ইনার দায়িত্ব ছিল সেটা স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু ডালা নিয়ে আসার পথে আচমকা নাভানের সাথে ধাক্কা খাইয়ে নেওয়া, তাতেও সমস্যা ছিল না। ডালা পড়ে কলমের স্থান হলো নাভানের পায়ের তলায়, যার দরুন পালক কিছুটা ভেঙে এবং বেঁকে আছে। এখন কি হবে তাই ভেবে ইনার এমন কান্না পেল। সে গম্ভীর গলায় নাভানকে শুধালো, দিলেন তো শেষ করে, এখন কি হবে? বিয়েতে এইটা দিয়ে সাইন করার কথা ছিল। নাভান জবাব দিল না, গভীর চোখে পরোক্ষ করল ময়ূর পালকের কলমটাকে। চোখের সামনে ধরা দিল কিছু আফসা স্মৃতি, যা মস্তিষ্কের স্নায়ুকোষগুলোতে এক কোণায় পড়েছিল, যেটা হয়তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। নাভান হাত বাড়িয়ে ইনার থেকে কলমটা নেয়, শান্ত ম্লান গলায় বলে ওঠে, আমি দেখছি কি করা যায়। বলেই ফোন বের করে কাউকে মেসেজ করলো নাভান। ইনায়া রা করলো না, চুপচাপ দেখতে লাগলো নাভানের কর্মকাণ্ড। কিছুক্ষণ বাদে একজন ছেলে নাভানকে একটা ব্যাগ দিয়ে গেল। নাভান এক পলক ইনার দিকে তাকিয়ে পাশের একটা টেবিলের পাশের চেয়ারে বসে পড়ে। ব্যাগ থেকে জিনিসপত্র বের করে নাভান নিজের কাজ শুরু করে দেয়। ইনা দাঁত দিয়ে নখ কাটছে, টেনশনে কপাল বেয়ে ঘাম ঝরছে তার। নাভান মাঝে মধ্যে ইনার দিকে দৃষ্টিপাত করছে। সেই দিনের পর আজ প্রথম দেখা তাদের। কত কথা জিজ্ঞেস করতে গিয়েও তা নাভানের জিভের গোড়ায় আটকে আসছে। সময় নিয়ে নাভান সবটা ঠিক করলো। ইনার হাতে কলমটা ফেরত দিয়ে বলে উঠল, এবার ঠিক আছে তো? ইনা কলমটা ফের পরখ করলো। না, আগের থেকে এটাকে আরও সুন্দর করে দিয়েছে নাভান। ইনা কৃতজ্ঞতার স্বরে বলে উঠল, ধন্যবাদ, আসলেই সুন্দর হয়েছে। নাভানের দৃষ্টি স্থির হলো তাতে। চোখের দৃশ্যপটে ভেসে ওঠে আবারও প্রায় 1 বছর আগের স্মৃতি। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নাভান, চোখ রাখে ইনার পানে। মলিন মুখটা করে শুধালো, কিছু মনে পড়ল ইনা? সাবলীলভাবে জানতে চাইল নাভান। চোখে তার আকুল আগ্রহ, যে স্মৃতি তাকে এত বিরল হয়ে যাতনায় বিদীর্ণ করে তুলেছে। সে স্মৃতি কি তাকেও কিছু মনে করায়? জানতে চাইছে তার ভিতরটা। ইনা কলমটায় চোখ স্থির করে। আগে ময়ূরের পালক থাকলেও নাভান এখন তার সাথে জোড়া ময়ূরের স্টিক লাগিয়ে দিয়েছে একটা, যেমনটা তাদের বিয়ের কলমটায় ছিল, যেটা নিধির বানানোই ছিল। সেই বিভীষিকাময় রাতের কথা মস্তিষ্কে হাতছানি দিয়ে যাচ্ছে বারবার। ইনা পলক ঝাপটালো কয়েকবার, ঘুরিয়ে দেখল ময়ূরাক্ষীর সেই প্রেমময় যুগলবন্দি। ইনায়া তাচ্ছিল্য সুরে হেসে বলে উঠল, এ তো সেই বিভীষিকাময় রাতে দুধর্ষ মরিচিকা পত্রের লেখনী, যা দিয়ে আমি শুধু একা নাম লিখে অংশগ্রহণ করেছিলাম। ফের পথহারা পথিকের মতো একাই ছুটেছিলাম সেই মরিচিকার পেছনে। সেখানে আর কেউ ছিল না, কেউ না, শুধু আমার হৃদয় নিংড়ানো যাতনা ছাড়া। সে লেখনী কি করে ভুলব বলুন? নাভানের দৃষ্টি শীতল হয়। ইনা কলমটা ডালায় রেখে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতেই নাভান মলিন কণ্ঠে বলে ওঠে, নেক্সট উইকে আমি কানাডায় ব্যাক করছি, হয়তো এটাই আপাতত শেষ দেখা। ইনা ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে মুখে ফিসেল হাসি টেনে এনে মৃদু স্বরে বলে উঠল, অবশ্যই, কারণ আপনি যে কাজের জন্য এসেছিলেন সেটা তো হয়েই গেছে, এখন তবে ফিরতে পারবেন। ইনা কণ্ঠে অভিমান নাকি উপহাস ছিল তা ঠাওর করতে পারল না নাভান। শীতল চোখেই তাকিয়ে রইল সামনের অদ্ভুত রমণীর দিকে, যাকে এক দেখায় ভাঙচুর মনে হলেও পরক্ষণে মনে হবে সেই ইস্পাতের চেয়ে দৃঢ় কঠিন। ইনা যেতে যেতে ফের একটা কথা বলে ওঠে, আপনার জীবনটাকে ভালো রাখবেন। আজকে যা দেখছেন সবই মরিচিকা, এটাকে সঙ্গী করবেন না ভুলেও। নাভান দীর্ঘশ্বাস ফেলে দেখল তার শেষ অবধি যাওয়া নেই, কেউ নেই, আসলে সব মরিচিকা। ঈশান আর তিথির ফটো সেশন শুরু হয়েছে সে কখন থেকেই। ক্যামেরার ফ্ল্যাশ আর ক্লিকের শব্দ, এসব কিছুতে আয়েশা মির্জার মাথা ধরে গেছে। একে একে পরিবারের সবাই তাদের সাথে ফটো তোলা শেষ। আয়েশা মির্জা ফটোগ্রাফারকে আপাতত স্থির থাকতে বললেন, তার মাথায় ধরে গেছে অনেকটা।
কাজী আর রেজিস্ট্রার নিজেদের কাগজপত্র গুছিয়ে নিয়েছেন। আয়েশা মির্জা আবার চোখ রাখে করিডোরে ইনার খোঁজে। মেয়েটা যে এখনও এলো না, এতক্ষণ লাগে ডালাটা আনতে। নওয়াজ মির্জা আর নাহিদ মির্জা মিজানুল করিমের সাথে আপাতত কাবিনের টাকা নিয়ে কথা বলছেন। আয়েশা মির্জা চোখ ঘুরিয়ে ঈশান আর তিথির দিকে তাকালো। তারা দুজনে হাসি খুশিতে কথা বলায় মশগুল। আয়েশা মির্জা তেতলেন, মুখ বাঁকিয়ে বলে ওঠেন, তোদের কি লজ্জা শরম নাই? বিয়ের দিনে বরকনে এমন হাত ধরাধরি করে হাসে, বেশরম। আমাদের কালে জামাইয়ের সাথে এক মাসও এত ফ্রি হই নাই, আর তোরা? আয়েশা বেগমের তিতা কথা ঈশানের দাঁত কেলানি হাসি বন্ধ হয়ে যায়। আজকে তার বিয়ে বলে গিন্নির সাথে কোমর বেঁধে লাগতে পারছে না। একবারই তো বিয়ে, তাও আবার ভালোবাসার মানুষের সাথে একটু তো আনন্দ করা যায়, কিন্তু তার গিন্নি সেটা হতে দিচ্ছে কই? এদিকে নিধিও ফাহাদের থেকে নিজের হাত ছোটাতে চেষ্টা করে। সেই যে ধরে আছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। যেখানে যাচ্ছে তাকে টেনে বেঁধে নিয়ে ছুটছে। কখন না জানি দাদি তাদের ধমকে ওঠে, কিন্তু ফাহাদের তাতে হুঁশ নেই। হাত ছোটাতে চেষ্টা করলে কাঁধ জড়িয়ে ধরছে। আয়েশা মির্জার কথায় তিথির রাগ হলো। একটু হাসলে কি ক্ষতি? সে তার কথার উত্তরে হেসে হেসে জবাব দেয়, আসলে কি দাদি, আপনাদের সময় বাবা মা বরকনে না দেখিয়ে বিয়ে করাতো। আমাদের সময় আমরা নিজেরাই দেখে শুনে বিয়ে করি। একটু তো ডিফারেন্স হবেই, তাই না? আয়েশা মির্জার চোখ কপালে। ঈশানও ভিমড়ি খেলো। তার বউ আর গিন্নির ঝগড়া এখান থেকে শুরু হয়ে গেছে। তিথি হাসি মুখে থাকলো। আয়েশা মির্জার চোখের চশমা টেনে ঠিক করে পান চিবোতে চিবোতে বলে ওঠে, তোমারে তো আমি বাড়িতে নিয়ে ঠিক করবো বজ্জাত মাইয়া, আদব কাদাও শেখানো দরকার। শাশুড়ি না বড় শাশুড়ির কবলে পড়বা তুমি। ঠিক আছে, খুব মজা হবে বড় শাশুড়ি মা। আয়েশা মির্জা মুখ বাঁকালেন। তিথি আর কিছু বলে না। ইনিয়া ডালা নিয়ে তখন স্টেজে আসলো। আয়েশা মির্জা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, এই মাইয়া, এতক্ষণ লাগে সামান্য একটা জিনিস আনতে? কথাটা বলেও শেষ করিডোরে নাভানকে দেখে তিনি রুখে গেলেন। ইনায়া কোনো উত্তর না দিয়ে ডালাটা রেখে নিধির পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানোর কাজ যে শুরু হয়ে যায়। ইনায়া স্থির চোখে খানিকটা চেয়ে থাকে, আশেপাশে তাকায় জানের খোঁজে। বোনের বিয়ে, আর এই লোক গেল কই? ইনায়া ভিড় ঠেলে বেরিয়ে আসে মজলিস থেকে। ভেন্যুর একপাশে পুল সাইড। সেখানে এসে ইনায়া জানের কোনো খোঁজ পেল না। এই সন্ত্রাসীর কোনো বিশ্বাস নেই, ঠিকই গুন্ডামি করতে চলে গেছে বোধহয়। ইনায়া ঘাড় কাত করতে উপরের টেরিসের চোখ যায় তার। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকালো সেখানে। দু হাতে রেলিংয়ে ভর করে ঘাড় কাত করে পা ঝুলিয়ে বসে আছে জান। দৃষ্টি ইনার দিকে নিবদ্ধ ছিল এতক্ষণ। ইনার দৃষ্টিও গাঢ় হলো। আজকাল জানের চোখে তাকাতে ভয় করে না তার। এই অবাধ্য মন কবেই তার ভয়কে জয় করে ফেলেছে নিমিষেই। নিচে থেকে জোর গলায় শুধালো, এখানে বসে আছেন কেন? হাত পা ভাঙার খুব শখ হয়েছে? ঘাড় কাত করে গা দুলিয়ে হেসে ওঠে জান। ইশারায় ইনাকে ডাকে নিজের কাছে। ইনা দীর্ঘশ্বাস ফেলে সময় নিয়ে জানের কাছে যায়। মিনি টেরিসে উঠতে একটু সময় লেগেছিল ইনায়ার। হাঁপিয়ে ওঠে ইনায়া জানের পাশে বসে পড়ে। বোনের বিয়ে, সেখানে না থেকে এখানে কেন? ইনায়া অনেকটা হাঁপানো গলায় জিজ্ঞেস করে। জান মৃদু হেসে ইনায়ার চোখের পানে তাকায়। তারপর স্ফুট গলায় বলে ওঠে, রাতের চাঁদ উপভোগ করতে। আমার চাঁদটা খুব সুন্দর, তাই না হরিণী? সত্যি অনেক সুন্দর, তাকিয়ে থাকতেই মন চায়। শত জনম পার করে দেয়া যাবে নিঃসন্দেহে। ইনায়া কিছুক্ষণ জানের মুখের দিকে তাকিয়ে তার কথার ধরন খুঁজল। নিমেষে মুখ বাঁকিয়ে তাকালো অন্যদিকে। তার এসব ফিল্মি কথায় চলবে না। জান ইনার হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। স্নিগ্ধ মধুময় ঠেকল সময়টা। দৃষ্টি জোড়া দুজনেরই মোহিত। আবার যেন পড়ে গেল অবাধ্য মিউটেশন। ইনার কালো কুসকুসে মনিষ জোড়া জানের ধূসর বাদামি চোখেতে কিছু খোঁজার চেষ্টায়। সময়টা স্থির থাক। বক্ষস্থলের সে অবাধ্য যাতনাকে লঘু চিত্তে বহন করার হৃদয়টা আজ মুগ্ধতায় থাক। কিছু না আসুক এই ক্ষণে। কিন্তু নিয়মের এই দিন আসলো না। ছাদ কাঁপিয়ে বেজে উঠল জানের ফোনের রিংটন। কল্পনার গত হয় দুজনেরই। জান ফোন রিসিভ করে কানে দিতে ফাহাদ বলে ওঠে, কই তুই? তিথির বিদায়ের সময় চলে এসেছে, এবার তো আয়। আমি দেখছি তোমরা রিচুয়াল ফিল আপ করো। তিথির বিয়ে শেষে বিদায়ের পালা। জান ইনায়া সেখানে বসে থাকলো। অবাকের পাল্লা বাড়ল যেন। বেশিরভাগ মেয়ের বেলায় বিদায়ের ক্ষণে কান্নায় ভেঙে যায়।
কিন্তু তিথি ঘটালো অন্য কাণ্ড। হাসি মুখে বাবা মাকে ভাইয়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল সে। আয়েশা মির্জা বিড়বিড় করে গাড়িতে উঠল। আজকালকার মেয়েরা একটু বেশি ডিফারেন্স। ঈশান তিথি আর আয়েশা মির্জার মাঝখানে বসলো। কোন সময় না জানি ঝগড়া বাঁধিয়ে দেয় এরা। নিধি গাড়ির দিকে এগিয়ে আসতে গেলেই ফাহাদ তার হাত ধরে দাঁড় করিয়ে দেয় আর জোর গলায় বলে, এক পা ওদিকে যেতে পারবে না নিধি। জান যেন খুশি হলো এই কাণ্ডে। এই না হলে আমার বোন আর ভাই। গুড, ভেরি গুড। ইনায়া হাসলো জানের কথায়। সবার কপালে কি এমন বিদায় জোটে? আস্তে করে সব গাড়ি ছুটে গেল গন্তব্যের দিকে। তিথির হাতের মুঠোয় ঈশানের হাত। ভালোবাসা পূর্ণতা পেল আজ তাদের। খুব করে এমন মানুষ কমই হয় যাদের ভালোবাসা পূর্ণতা পায়। আজকের রাতটা হয়তো মনে করার মতোই সবার কাছে। সবাই যেন নিজেদের জীবনের আসল গন্তব্য খুঁজে পেয়েছে। সাই সাই করে তীব্র গতিতে বাতাস এসে নাভানের নাকে মুখে লাগছে। গাড়ির উইন্ডোর কাচ নামানো। এবেলায় ড্রাইভ করছে সে নিজেই। আজ যেন সকল সমীকরণ সমাধান করে গেছে। যাতনারা আড়ালে আবডালেই থাকুক না, তাদের দেখানোর কোনো মানেই নেই। হঠাৎ সামনের বিকট শব্দে নাভান গাড়ি থামিয়ে দিল। সামনের দুই গাড়ি, আগে ঈশানের গাড়ি। নাভান ও পেছনে বসা নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা সবাই বেরিয়ে সেদিকে অগ্রসর হয়। ঈশানরা কথার মাঝেই ছিল। আচমকা বিপরীত পাশ থেকে ধেয়ে আসা লরির ধাক্কায় উল্টে যায় বিয়ের গোলাপে আবৃত সাদা গাড়িটা। হঠাৎ কিছু চিৎকার আর লোকজনের শোরগোলে মুখরিত হয় চারপাশ। ঈশান চোখ মেলে কিঞ্চিত তাকালো। মাথা থেকে হাত সরিয়ে মৃদু চোখে তাকালো পাশে বসা তিথির দিকে, যার রক্তাক্ত হাত এখনও তার হাতের মাঝে। ঈশান উঠালো তিথির মুখটা। রক্তে ভেজা নির্জীব চোখ জোড়া কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। মুখে রক্ত, ভেতরের সত্যটা যেন ঘুমন্ত অগ্নিগিরির লাভার মতো টকবগিয়ে উঠেছে। সক্রিয় হলো মস্তিষ্কের স্নায়ুকোষগুলো। ঈশান মৃদুস্বরে ডেকে ওঠে, ওঠো না আমার স্নো হোয়াইট, এখনই ঘুমিয়ে গেলে চলবে? আমাদের তো একসাথে শত পথ পাড়ি দেওয়া বাকি, কত স্বপ্ন পূরণ করা বাকি। এখানেই শেষ হলে হবে না তো? তিথি আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে। ঈশান ডান পাশে বসা আয়েশা মির্জার দিকে লক্ষ্য করলো। মাথা দিয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে তার। চোখ আধ বোঝা হয়ে আছে। ঈশান ঝাঁকালো তাকে, কিন্তু না, আয়েশা মির্জা নড়লেন না। ঈশান কষ্ট করে বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি না তিথিকে শিক্ষা দেবে গিন্নি? তাকে বাড়ি নিয়ে যাবার আগেই তুমি হার স্বীকার করছো। ভালো হলো না গিন্নি, ভালো হলো না। ঈশান আর কথা বলতে পারল না। চোখ বোঝার আগে অস্পষ্ট ভেসে উঠল নাবানের মুখটা। আজকের রাতের শেষটা কেমন যেন ছিল। কিছুক্ষণ আগের সুন্দর মুহূর্তগুলো এখন কেবল যাতনার ধোঁয়াশার চাদরে ঢেকে পড়েছে। যা ডাকছে তা সব কিছুই হাতছানি। কি মনে হয় এরপর কি ঘটতে পারে? কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেখি কার অনুমানটা সঠিক হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।